রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আরব নেতাদের অনুরোধে মঙ্গলবার ইরানে হামলা স্থগিত ঘোষণা ট্রাম্পের। সৌদি আরবে মোতায়েন পাকিস্তানের যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল যৌথ সামরিক ফ্রন্ট গঠন। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের আরও একটি গোপন ঘাঁটির সন্ধান। টেকনাফ থেকে আবারও বাংলাদেশিদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার থেকে ইরানে পূর্ণ মাত্রায় হামলার পরিকল্পনা ছিল তার, তবে তিনি তা স্থগিত করেছেন আরব দেশগুলোর নেতাদের অনুরোধের কারণে। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা আমাকে অনুরোধ করেছেন ইরানে পুনরায় হামলা না করার জন্য। তারা আমাকে জানিয়েছেন তারা যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে সিরিয়াস আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা এমন একটি প্রস্তাব তৈরি করার চেষ্টা করছেন যা আমরা মেনে নিতে পারব। নতুন এ প্রস্তাব অনুযায়ী ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তাই আমি আরব নেতাদের অনুরোধ মেনে মঙ্গলবারের হামলা স্থগিত করলাম। কিন্তু আমি আমার আর্মিকে বলেছি যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত থাকতে। যদি ইরান গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না দেয় এবং শান্তি চুক্তি সম্ভব না হয়, তাহলে ইরানকে কঠিন শাস্তি পেতে হবে। ট্রাম্প বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কিছু দেশ আমার কাছে জানতে চেয়েছেন আমরা 2 বা 3 দিনের জন্য, অর্থাৎ অল্প সময়ের জন্য এটি স্থগিত রাখতে পারি কিনা, কারণ তারা মনে করছে তারা একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছে। ইরানের একজন কমান্ডার বিবিসিকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরান সম্পর্কে এখনো ভুল ধারণার মধ্যে আছে। তারা যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে ইরান এর এমন জবাব দেবে যাতে তাদের সেই ভুল ধারণা ভেঙে যায়। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের 64% মানুষ মনে করে ইরানের যুক্তরাষ্ট্রের আক্রমণ সঠিক হয়নি। জরিপে অংশ নেওয়া মাত্র 37% উত্তরদাতা জানিয়েছেন তারা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কাজে খুশি, বাকিরা অখুশি। জরিপ রিপোর্ট উল্লেখ করে বিবিসি লিখেছে, ট্রাম্প ইরানে হামলা না করার বিষয়ে ব্যাপক চাপে আছেন এবং তিনি আরব নেতাদের অনুরোধ মেনে নিতে বাধ্য হয়েছেন। চলমান ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। তারা যৌথভাবে একটি বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠন করেছে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল 2 দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় করা। বর্তমান ও সাবেক 2 আমেরিকান কর্মকর্তার বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। নাম প্রকাশ না করার শর্তে একজন বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের আওতায় 2 দেশ যৌথভাবে অস্ত্র ক্রয় করবে। এর পাশাপাশি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নেও বড় অঙ্কের অর্থায়ন করতে পারে সংযুক্ত আরব আমিরাত। সূত্রটি জানায়, আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই চুক্তিটি করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলেও আবুধাবি তা ন্যাক্কারজনকভাবে অস্বীকার করেছে। চুক্তিটির বিষয়ে অবগত সাবেক এক আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, এই তহবিলে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এর পরিধি কেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেল আবিব ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের উপসাগরীয় অঞ্চলের গবেষক ইয়োএল গুজাতস্কি মিডল ইস্ট আইকে বলেন, ইউএই ইসরায়েল সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের এত ঘনিষ্ঠ সহযোগিতা আগে কখনো হয়নি। ইরান যুদ্ধ চলাকালীন ইসরায়েল তার আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করে আমিরাতে। সৌদি আরবে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় 16টি JF-17 যুদ্ধ বিমান, 2টি ড্রোন স্কোয়াড্রন এবং একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে সৌদি আরব পাকিস্তানে 8,000 সেনা মোতায়েন
মোতায়েন করেছে। এই সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যাবতীয় খরচ বহন করবে সৌদি আরব। সৌদি আরবে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে পাকিস্তানি সেনারা পরিচালনা করবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান থেকে সৌদি আরবে আরও হামলা হলে পাকিস্তানি সেনারা তা প্রতিহতের ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। দুজন নিরাপত্তা কর্মকর্তা আরও জানান যে এই প্যাকেজের অংশ হিসেবে প্রয়োজনীয় অতিরিক্ত সৈন্য পাঠানোর প্রতিশ্রুতিও রয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তান সৌদি আরবে 80,000 পর্যন্ত সেনা পাঠাতে পারবে সৌদি আরবের নিরাপত্তায়। রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরবের এখন প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের JF-17 ফাইটার জেট। এছাড়া HQ-9 সিস্টেমটি মাঝারি থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে। এর পাল্লা 200 কিলোমিটারেরও বেশি। সৌদি আরবে পাকিস্তানের এই সমরাস্ত্র ও সেনা মোতায়েন দেশটির সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে অনন্য সাফল্যের নজির হিসেবে উল্লেখ করেছে রয়টার্স। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের আরও একটি গোপন সামরিক ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি স্থাপন এবং সেখান থেকে ইরানের উপর হামলার খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এবার আরও একটি ঘাঁটি থাকার কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আল নুখাইব শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটির অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরায়েলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে। নিহত ওই ইরাকি রাখালের নাম আওয়াদ আল শামারি বলে শনাক্ত করা হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা 12 দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়। ইসরায়েল এই ঘাঁটি মূলত এয়ার সাপোর্ট, জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ঘাঁটির বিষয়ে জানত এবং তারা তা ইরাকের কাছেও গোপন রেখেছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, দ্বিতীয় ঘাঁটিটি আগের ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াল স্ট্রিট জার্নালে এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আরেকটি ঘাঁটি তৈরি করা হয়েছিল, যা ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব বা কেন্দ্র হিসেবে কাজ করত এবং সেখানে বিশেষ বাহিনী নিয়োজিত ছিল। টেকনাফের নাফ নদী থেকে দুটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা সহ 4 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সন্ধ্যা 5টার দিকে এই তথ্য জানান নৌকার 2 জন মালিক। তারা জানান, বেলা 12টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। 4 জেলে সকাল 6টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা। সম্প্রতি প্রায়ই ঘটছে এ ধরনের ঘটনা। বাংলাদেশের পানির সীমায় প্রবেশ করে বিদ্রোহী আরাকান আর্মির লোকজন নিয়মিত ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের কোস্টগার্ডের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠেছে, একটি স্বাধীন দেশের কোস্টগার্ড কি এতই দুর্বল যে অপর একটি দেশের বিদ্রোহী বাহিনী দিনের পর দিন এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বাংলাদেশি জেলেদের নিরাপত্তায়? মিয়ানমার আর্মি ও আরাকান আর্মি যা করছে তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। একটি রাষ্ট্রের অর্থনীতি যত বড় হয়, তার কৌশলগত ঝুঁকিও তত বৃদ্ধি পায়। বঙ্গোপসাগর ভারত মহাসাগরীয় বাণিজ্য পথ, সাবমেরিন কেবল, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রে অবস্থান করার কারণে বাংলাদেশের সামরিক সক্ষমতা আর শুধু প্রতীকী পর্যায়ে রাখার সুযোগ নেই। বিশেষ করে নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, তা মূলত একটি পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে হাত বাড়িয়েছে চীন, পাকিস্তান। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সামরিক নীতিতে ন্যূনতম প্রতিরক্ষার সক্ষমতা ধারণা অনুসরণ করছে, কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি দেখাচ্ছে দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা কেবল যুদ্ধের ঝুঁকি বাড়ায় না, বরং রাষ্ট্রকে কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে নিয়ে যায়। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, তাইওয়ান ইস্যু এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা ছোট ও মাঝারি শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বাংলাদেশও সেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়। বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা, ভারতের আঞ্চলিক আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি এবং মিয়ানমারের অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামোকে জরুরি করে তুলেছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভবিষ্যতের সংঘাত কেবল স্থল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্র হবে অর্থনীতি ও নিরাপত্তার মূল কেন্দ্র। বাংলাদেশের আমদানি রপ্তানির প্রায় পুরো অংশই সমুদ্র পথ নির্ভর। এছাড়া গভীর সমুদ্রের গ্যাস, সামুদ্রিক সম্পদ এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। এ কারণে সাবমেরিন, ফ্রিগেট, মেরিটাইম, পেট্রোল, এয়ারক্রাফট, উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা এখন কেবল সামরিক বিলাসিতা নয়, বরং কৌশলগত প্রয়োজন। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের ক্ষেত্রে পাকিস্তানের সহায়তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বহু বছর ধরে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক রাজনৈতিক কারণে সীমিত পর্যায়ে থাকলেও এখন উভয় দেশ বাস্তববাদী কৌশলের দিকে ঝুঁকছে। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশকে JF-17 সিমুলেটর প্রযুক্তি উপহার দেয়া নিছক প্রতীকী ঘটনা নয়, বরং এটি সামরিক সহযোগিতার গভীরতর সম্ভাবনার ইঙ্গিত। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। তুলনামূলক কম খরচে আধুনিক রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা থাকায় এটি বাংলাদেশের জন্য বাস্তবসম্মত বিকল্প হতে পারে। বাংলাদেশের জন্য JF-17 আকর্ষণীয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, পশ্চিমা যুদ্ধবিমান কেনা অত্যন্ত ব্যয়বহুল এবং সেগুলোর সাথে রাজনৈতিক শর্ত জড়িত থাকে। দ্বিতীয়ত, রাশিয়ান প্ল্যাটফর্ম বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ও রক্ষণাবেক্ষণ জটিলতায় ভুগছে। তৃতীয়ত, চীনা ও পাকিস্তানি প্ল্যাটফর্ম তুলনামূলক কম খরচে দ্রুত সরবরাহযোগ্য। এছাড়া বাংলাদেশের বিদ্যমান সামরিক অবকাঠামো চীনা প্রযুক্তির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। ফলে JF-17 শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং বাংলাদেশের জন্য একটি কৌশলগত বিকল্প। তবে এই পরিবর্তন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশকে তার নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে দেখতে অভ্যস্ত। দিল্লির নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করে বাংলাদেশের সামরিক সক্ষমতা সীমিত থাকাই ভারতের কৌশলগত স্বার্থের জন্য সুবিধাজনক। কারণ একটি শক্তিশালী বাংলাদেশ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। বিশেষ করে যদি বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করে, তাহলে ভারত সেটিকে কেবল সামরিক নয়, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেও দেখবে। ভারতের উদ্বেগের একটি বড় কারণ হলো বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব। ভারত দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে ধরে রাখতে চেয়েছে, কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের স্বাধীন কৌশলগত অবস্থান ভারতের জন্য অস্বস্তিকর বাস্তবতা তৈরি করছে। দিল্লি আশঙ্কা করছে বাংলাদেশের সামরিক অবকাঠামোতে চীন ও পাকিস্তানের উপস্থিতি ভারতীয় পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পারে। ভারত সম্ভবত সরাসরি সামরিক প্রতিক্রিয়ার পথে যাবে না, তবে রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল ব্যবহার করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার ইস্যু, নির্বাচন প্রশ্ন, সীমান্ত উত্তেজনা কিংবা পানি বন্টন ইস্যুকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ায় ভারতের নীতির একটি বৈশিষ্ট্য হলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর কৌশলগত স্বাধীনতা সীমিত রাখার চেষ্টা। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ক্ষেত্রেও এমন প্রবণতা দেখা গেছে। ফলে বাংলাদেশ যখন বহুমুখী প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলতে চাইবে, তখন দিল্লি সেটিকে সন্দেহের চোখে দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। কোনো একক শক্তির উপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশের উচিত হবে চীন, পাকিস্তান, তুরস্ক, ইউরোপ এবং অন্যান্য সম্ভাব্য অংশীদারদের সাথে ভারসাম্যপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলা। সামরিক আধুনিকায়নের লক্ষ্য হওয়া উচিত আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি নয়। কারণ শক্তিশালী প্রতিরক্ষা মানেই যুদ্ধ নয়, বরং অনেক ক্ষেত্রে শক্তিশালী প্রতিরক্ষা যুদ্ধ ঠেকানোর মাধ্যম। বাংলাদেশের সামরিক আধুনিকায়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা দেখাচ্ছে ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্ট্যান্ড অফ অস্ত্রের যুগে দুর্বল এয়ার ডিফেন্স পুরো সামরিক অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ফলে কেবল যুদ্ধ বিমান কেনায় যথেষ্ট নয়, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদে আধুনিক মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স গড়ে তুলতে পারে, তাহলে সেটি দেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে অনেক বেশি শক্তিশালী করবে।
এক্ষেত্রে নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয় গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে ভবিষ্যতের প্রতিযোগিতা মূলত সি কন্ট্রোল এবং অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল সক্ষমতার উপর নির্ভর করবে, অর্থাৎ শত্রু পক্ষকে নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চলে প্রবেশে নিরুৎসাহিত করার ক্ষমতা। উপকূলীয় ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, মেরিটাইম ড্রোন এবং সমন্বিত রাডার নেটওয়ার্ক এই কৌশলের মূল উপাদান। বাংলাদেশের জন্য এই সক্ষমতা তৈরি করা বাস্তববাদী সিদ্ধান্ত। তবে সামরিক আধুনিকায়নের সাথে অর্থনৈতিক সক্ষমতার ভারসাম্যও জরুরি। প্রতিরক্ষা ব্যয় এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যাতে অর্থনীতি চাপের মুখে পড়ে, বরং প্রযুক্তি স্থানান্তর, যৌথ উৎপাদন এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া জরুরি। বাংলাদেশ যদি শুধু অস্ত্র ক্রেতা হয়ে থাকে তাহলে দীর্ঘমেয়াদে নির্ভরশীলতা তৈরি হবে, কিন্তু যদি দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা যায় তাহলে সামরিক খাত অর্থনৈতিক উন্নয়নের অংশ হয়ে উঠতে পারবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন আর কল্পনা ভিত্তিক উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি ভূ রাজনৈতিক বাস্তবতার দাবি। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্য, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতার নতুন পরিবেশ বাংলাদেশকে আরো প্রস্তুত ও আত্মনির্ভর হতে বাধ্য করছে। পাকিস্তান ও চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের উদ্বেগ বাড়াতে পারে, কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকার নির্ধারণের অধিকার রয়েছে। মূল প্রশ্ন হলো, বাংলাদেশ কতটা দক্ষতার সাথে এই আধুনিকায়নকে কৌশলগত ভারসাম্য, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার সাথে সমন্বয় করতে পারে। যদি সেই ভারসাম্য রক্ষা করা যায় তাহলে বাংলাদেশের সামরিক শক্তি কেবল প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং আন্তর্জাতিক পরিসরে দেশের কৌশলগত গুরুত্ব বহুগুণ বৃদ্ধি করবে। পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের গরু ও মহিষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশিকা ঘিরে এখন রাজ্যের সামাজিক ও ধর্মীয় অর্থনৈতিক পরিসরে ব্যাপক আলোচনা চলছে। সরকার দাবি করছে তারা নতুন কোনো আইন করেনি, বরং বহু পুরনো ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার অ্যাক্ট 1950 এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনা কার্যকর করছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরু ও মহিষ কুরবানি বা জবাই করতে হলে নির্দিষ্ট অনুমোদিত পশুহাট থেকে পশু কিনতে হবে, বৈধ রসিদ রাখতে হবে, পশুর বয়স 14 বছরের বেশি হতে হবে, অথবা পশুটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে এমন যৌথ সনদ স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত প্রধান এবং সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে নিতে হবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে জবাই নিষিদ্ধ করে নির্ধারিত স্লটার হাউস ব্যবহারের কথাও বলা হয়েছে। আইনগতভাবে বিষয়টি নিয়ন্ত্রণ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাত অনেক গভীর। কারণ পশ্চিমবঙ্গে বহু বছর ধরে কুরবানির মৌসুমকে কেন্দ্র করে একটি বড় পশু অর্থনীতি গড়ে উঠেছে, যেখানে মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক হিন্দু খামারি, কৃষক, পশু ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং বাজার নির্ভর ক্ষুদ্র উদ্যোক্তারা জড়িত। ভারতের অন্যান্য বহু রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে গরু কেনাবেচা ও কুরবানির ক্ষেত্রে তুলনামূলক নমনীয় পরিবেশ ছিল। সেই বাস্তবতায় হঠাৎ কঠোর প্রশাসনিক প্রক্রিয়া চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষত যারা কুরবানি ঈদকে সামনে রেখে কয়েক মাস ধরে গরু লালন পালন করেছেন তারা এখন শঙ্কা করছেন যে বাজার সংকুচিত হলে বড় ধরনের লোকসান গুনতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী মনে করছেন কার্যত একটি সফট ব্যান বা পরোক্ষ নিষেধাজ্ঞার পরিবেশ তৈরি হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, ভারতের রাজনৈতিক পরিবেশে গরু কেবল অর্থনৈতিক বা ধর্মীয় প্রাণী নয়, এটি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুত্ববাদী ধারার বিভিন্ন সংগঠন বহু বছর ধরে গরু রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে এসেছে। অন্যদিকে মুসলিম ও দলিত সম্প্রদায়ের একাংশের কাছে গরু বেচাকেনা, মাংস ব্যবসা বা কুরবানি ধর্মীয় ও অর্থনৈতিক জীবনের অংশ। ফলে এই প্রশ্নটি দ্রুত পরিচয় ভিত্তিক উত্তেজনার কেন্দ্রে চলে আসে। ভারতের বিভিন্ন অঞ্চলে গত এক দশকে গরু পরিবহন, গরুর মাংস বহন বা সন্দেহভাজন পশু ব্যবসাকে কেন্দ্র করে মব লিঞ্চিং, হামলা ও হয়রানির বহু ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নতুন নির্দেশিকাকে অনেকে কেবল প্রশাসনিক পদক্ষেপ হিসেবে নয়, বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ হিসেবেও দেখছেন। তবে একই সঙ্গে এটিও সত্য যে সরকার তাদের অবস্থানকে সম্পূর্ণ আইনসম্মত বলেই উপস্থাপন করছে।
তাদের বক্তব্য হলো 1950 সালের আইন আগে থেকেই ছিল, কিন্তু যথাযথভাবে কার্যকর করা হয়নি। এখন আদালতের নির্দেশনা অনুসরণ করে প্রশাসন নিয়ম প্রয়োগ করছে, অর্থাৎ সরকারের ভাষ্যে এটি নতুন নিষেধাজ্ঞা নয়, বরং পুরনো আইনের কঠোর বাস্তবায়ন। কিন্তু বাস্তব রাজনীতিতে আইন কেবল আইন থাকে না, তার প্রয়োগের সময়, ধরন এবং রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঈদুল আজহার ঠিক আগে এমন নির্দেশিকা কার্যকর হওয়ায় অনেকেই মনে করছেন এটি মুসলিম সমাজের উপর মানসিক চাপ সৃষ্টি করেছে। আবার হিন্দু খামারিদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে বিষয়টি কেবল ধর্মীয় সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এটি গ্রামীণ অর্থনীতি ও বাজার কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো, বিষ তো ফ্রি পয়সায় গ্রামীণ পশ্চিমবঙ্গে বহু পরিবার বছরের নির্দিষ্ট সময়ে গরু বিক্রি করে বড় আয়ের সুযোগ পায়। কৃষিকাজের পাশাপাশি পশুপালন একটি পরিপূরক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে কাজ করে। কুরবানির বাজারে ভালো দাম পাওয়ার আশায় অনেক পরিবার ঋণ নিয়ে গরু পালন করে। যদি হঠাৎ সেই বাজারে প্রশাসনিক বাধা, পরিবহন ঝুঁকি বা ক্রেতা সংকট তৈরি হয়, তাহলে ক্ষতির ভার সরাসরি ছোট খামারি ও কৃষকদের উপর পড়ে। এই দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় রাজনৈতিক বিতর্কে সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতা আড়ালে চলে যায়। যারা মাঠে ঘাটে শ্রম দিয়ে পশু বড় করেছেন, তাদের কাছে এটি কেবল ধর্মীয় ইস্যু নয়, এটি জীবিকা ও বেঁচে থাকার প্রশ্ন। অন্যদিকে মুসলিম সমাজের মধ্যেও এখন বাস্তববাদী আলোচনা বাড়ছে। অনেক আলেম, সমাজবিজ্ঞানী ও বুদ্ধিজীবী বলছেন, ইসলাম কুরবানির মূল শিক্ষাকে কখনোই একটি নির্দিষ্ট প্রাণীর মধ্যে সীমাবদ্ধ করেনি। গরু, ছাগল, ভেড়া, দুম্বা বা উট সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী যে কোনো বৈধ পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য। ইসলামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি এবং দরিদ্র মানুষের সঙ্গে খাদ্য ভাগাভাগি করা। কুরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। এই দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিকল্প পশুর দিকে ঝোঁকা একটি বাস্তবসম্মত ও শান্তিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এখানে আবেগের পাশাপাশি নিরাপত্তার প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনগত জটিলতা, অনুমতি সংগ্রহের দীর্ঘ প্রক্রিয়া, প্রশাসনিক নজরদারি এবং সামাজিক উত্তেজনার পরিবেশে অনেক সাধারণ মানুষ ভয় এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যদি কোনো ধর্মীয় অনুশীলন পালন করতে গিয়ে ব্যক্তি, পরিবার বা সমাজ অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকিতে পড়ে, তাহলে ইসলামী নীতিতেও পরিস্থিতি বিবেচনার সুযোগ রয়েছে। ইসলামের ফিকহে মাসলা বা বৃহত্তর কল্যাণ এবং ফিতনা বা বিশৃঙ্খলা এড়ানোর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি করা সমীচীন নয় যেখানে ধর্মীয় ইবাদত পালনের নামে সামাজিক সংঘাত বেড়ে যায় বা মানুষের জীবন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে এটিও অনস্বীকার্য যে গরু কোরবানির একটি সামাজিক অর্থনীতি রয়েছে। একটি গরুর মাংস বহু পরিবারে বন্টন করা সম্ভব হয়, যা দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বছরে একবার কুরবানির সময় পর্যাপ্ত মাংস খাওয়ার সুযোগ পায়। সেই কারণে অনেকেই মনে করেন, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ থাকলে গরু কোরবানি সমাজ কল্যাণমূলক ভূমিকা পালন করে। কিন্তু যখন সামাজিক বাস্তবতা উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেই ইতিবাচক উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়। বাস্তবতা হচ্ছে, ধর্মীয় অধিকারের পাশাপাশি সামাজিক শান্তিও গুরুত্বপূর্ণ। ভারতের বহুত্ববাদী সমাজে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা সবসময় একটি কঠিন কাজ। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে তুলনামূলক সহনশীল ও সাংস্কৃতিকভাবে মিশ্র সমাজ হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনীতিতে মেরুকরণ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, বিতর্ক এবং নির্বাচনী রাজনীতির কারণে ধর্মীয় পরিচয় আরও তীব্র রাজনৈতিক রূপ পেয়েছে। এই বাস্তবতায় গরু নিয়ে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত আবেগ এবং সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে যায়। তাই বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন সংযম, দূরদর্শিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। সরকার যদি সত্যি আইন প্রয়োগ করতে চায়, তাহলে সেটি যেন হয় স্বচ্ছ, বৈষম্যহীন এবং হয়রানি মুক্ত। একই সঙ্গে মুসলিম সমাজেরও উচিত পরিস্থিতি বিবেচনায় শান্তিপূর্ণ ও নিরাপদ উপায়ে ধর্মীয় দায়িত্ব পালন করা। উত্তেজনা, প্রতিক্রিয়াশীল বক্তব্য বা সংঘাত কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদে মঙ্গল বয়ে আনবে না, কারণ শেষ পর্যন্ত সামাজিক সম্প্রীতি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
এখনকার বাস্তবতা অনেককে কষ্ট দিচ্ছে, বিশেষ করে যারা মনে করেন তাদের ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। আবার অন্যদিকে বহু মানুষ এটিকে আইন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিষয় হিসেবেও দেখছেন। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সবচেয়ে জরুরি হলো বাস্তববাদী চিন্তা। ধর্মের মূল উদ্দেশ্য মানুষকে কল্যাণ, ন্যায় ও সংযমের পথে পরিচালিত করা। যদি কোনো পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করাই শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভালো হয়, তাহলে সেটিকেই প্রাধান্য দেয়া বিচক্ষণতার পরিচয় হতে পারে। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি শুধু কুরবানির প্রশ্ন নয়, এটি ভারতের সমকালীন রাজনীতি, ধর্মীয় পরিচয়, আইনের প্রয়োগ, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক সহাবস্থানের একটি জটিল প্রতিচ্ছবি। এখানে আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে, রাজনৈতিক হিসাব আছে, আবার সাধারণ মানুষের জীবিকার প্রশ্নও আছে। তাই এই সংকটের সমাধান কোনো একপাক্ষিক অবস্থানে নয়, বরং পারস্পরিক সংবেদনশীলতা, আইনগত স্বচ্ছতা, সামাজিক সহনশীলতা এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েই সম্ভব। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।